বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন, ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করেন। এখন ইন্ডিয়ার হাত ধরতে যায় না, আব্দুল নূর তুষারদের হিরো বানান না, রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান। এক জালিমকে ভাগিয়ে দিয়ে তোমায় দিলাম ক্ষমতা, তুমিও দেখি আরেক জালিম, নেই বিন্দু মাত্র মমতা। চাঁদাবাজি আর তেলবাজিতে ভরে গেছে দেশ, কোথায় গেলে ফিরে পাবো আমার সোনার বাংলাদেশ। বিএনপিকে 1000 কোটি টাকা ভিক্ষা দেব, তবু আপনারা চাঁদাবাজি বন্ধ করুন, বলেছেন মুফতি রেজাউল করিম আবরার চরমোনাই থেকে। করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ এদের উপরে চাঁদাবাজি হয়, হ্যাঁ এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এখনো চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে বয়কট বিএনপি, বয়কট বিএনপি। গভীর রাতে আসিফ মাহমুদের স্লোগানে উত্তাল ঢাবি, টিএসসিতে হাজার হাজার তরুণ তরুণীদের সামনে গভীর রাতে এসে হাজির হলেন বাংলাদেশের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আল্লাহ পাকের শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এক তো ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাতে আসিফ মাহমুদের স্লোগানে উত্তাল ঢাবি, টিএসসিতে হাজার হাজার তরুণ তরুণীদের সামনে গভীর রাতে এসে হাজির হলেন বাংলাদেশের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন স্লোগান দিলেন যেই স্লোগানে উত্তাল ঢেউ উঠেছে। তার স্লোগানে 1 বছর পরে তার তরুণ তরুণী সহপাঠীদের পাশে এসে স্লোগানগুলা কি তুলেছিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সৌরাচার সৌরাচার। প্রিয় দর্শক, এই তরুণ উপদেষ্টার উত্তাল টিএসসির কিছু স্লোগান আপনাদের সাথে আমি শেয়ার করব, একটা অডিও, তারপরে আমি কথা বলবো এই বিষয়ের উপরে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছিলেন আসিফ মাহমুদের মুখ থেকে, এবং সে জিজ্ঞাসা করেছিল কারা বলেছিল রাজাকার, সে এখন কোথায় আছে, দিল্লি পালিয়ে গিয়েছে। বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন। এবার আমি ইত্তেফাক থেকে এই নিউজটা একটু পরে শোনাচ্ছি। 2024 সালের 14 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলনের শেষে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সুবিধা পাবে, এই কথাটা বলেছিলেন 24 সালের 14 জুলাই রাতে যা ঘটেছিল এখানে উল্লেখ করেছেন। এমন বক্তব্যের পর মধ্যরাতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি প্রাঙ্গণ। আমরা ভুলে যাই নাই, সেটা 1 বছরের পূর্তি আজকে। সেই 1 বছরের পূর্তিতে সেখানে গেলেন সে, সেখানে লিখেছে স্লোগানে ধরা হয় কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনের টার্নিং পয়েন্ট। সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার 14 জুলাই রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ক্যাম্পাসে প্রতীকী মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এইটা অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। স্লোগানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সৌরাচার সৌরাচার, ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই, কোটা না মেধা মেধা মেধা, এই ধরনের স্লোগানে উত্তাল হয়েছে আমাদের এই গভীর রাতে, এই
আজকে আমি এখনো লন্ডনে 14 তারিখ সন্ধ্যা রাত, আর আপনাদের সামনে যখন ভিডিওটা যাবে তখন 15 তারিখ সকাল হবে। আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আরো কিছু নিউজ এই ভিডিওটাতে আমি আজকে অ্যাড করছি আপনাদের সাথে। এবার একজন বিএনপি নেত্রীর বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। এনসিপি এবং জামাত শিবিরকে খাম্বার সাথে বাইন্দা ক্রস দিয়ে দেব, এমন একটি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন আজকের এই দিনে। সেই ভিডিওটার একটু তার বক্তব্যটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মাত্র। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন বিএনপি নেত্রীর কথা যে এনসিপি আর জামাত শিবির মিল্লা এই দেশটাকে গিল্লা খেয়ে ফেলছে, আর ওরা আকাম করে করে বিএনপির নাম করছে। তাদেরকে খাম্বার সাথে বাইন্দা ধুইরা তারপরে ক্রস দিয়ে দেবো, ক্রস ফায়ার দিয়ে দেবো। এটা হলো নেত্রীর বক্তব্য। আপনারা নিজেরা বিবেচনা করবেন যে এই বক্তব্যের পরে আপনারা কি কমেন্ট করে লিখবেন। আমি কমেন্ট করবে আপনাদের কথাগুলো পড়বো। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা আজকে ঢাকায় মিছিল করেছেন এবং সেখান থেকে কি স্লোগান দিয়েছেন আপনাদেরকে একটু স্লোগানগুলো আজকে শেয়ার করছি। এই ভিডিওটা আসলে বেশ কিছু ভিডিও দেখে আমার উৎসাহ জেগেছে যে আপনাদের সামনে তাদের কিছু কিছু অংশ একসাথে করে একটু তুলে ধরা। রাজাকারের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না, গোলাম আজমের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অধ্যাপক গোলাম আজম সাহেবের কাছে 91 এর 27 ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। 140টি আসন পেয়েছিলেন বিএনপি এককভাবে, আর জামাত পেয়েছিলেন 18টি আসন। আর অধ্যাপক গোলাম আজমের কাছে গিয়েছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। তিনি পাঠিয়েছিলেন জেনারেল নুরুদ্দিনের কাছে যে যদি বিএনপিকে জামাত সমর্থন দেয় তাহলে দেশে আরেকটি নির্বাচন হওয়া লাগবে না, নতুবা কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে দেশে আরেকটি নির্বাচন করতে হবে, এতে করে দেশের অনেক ক্ষয়ক্ষতি হবে। তাই অধ্যাপক গোলাম আজম সাহেব আওয়ামী লীগকে না দিয়ে মন্দের ভালো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে, তারা প্রথমবারের মতো নারী নেত্রীকে তারা সমর্থন দিয়ে দলীয় পাবে। আর সেই গোলাম আজমের বাচ্চা কাচ্চা বলে আজকে স্লোগান দিচ্ছে ছাত্রদল। সেদিনকে আমানুল্লাহ আমান, খাইরুল কবির খুকন ভাই যারা ডাকসুর বিপি ছিলেন তারা তো সেদিনের সাক্ষী, এবং আমানুল্লাহ আমানের কম বয়সে কেরানীগঞ্জ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন আমানুল্লাহ আমান। তাই এই আমানুল্লাহ আমান ভাইয়ের কি মনে আছে? আর আজকের ছাত্রদল কি বলছে যে গোলাম আজমের বাচ্চাদের স্থায়ী নাই বাংলাদেশে, জামাত শিবিরের বাচ্চারা ওই পাকিস্তান পাঠিয়ে দিবে, এই যে স্লোগানগুলো আজকে ছাত্রদল দিচ্ছে, এতে করে আসলে কি তারা নিজেদের সাথে, নিজের রক্তের সাথে, নিজের ব্লাডের সাথে, আমরা বলি না আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, আমার ব্লাড। তাই সেই যে আমার ব্লাডের সাথে গিয়ে আমি বেইমানি করছি কিনা, বা ব্লাডের বিরুদ্ধে আমি কোনো যুদ্ধে নেমেছি কিনা, আর ব্লাডের বিরুদ্ধে যদি যুদ্ধ নামি, রক্ত দুদিক থেকে যখন জড়বে, ক্ষতিটা কার হবে? লাভটা কার হবে? পাশের বাড়ি আমাদের শত্রুদের লাভ হবে, ক্ষতি হবে আমরা দুই আপন জনে। একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এক তো ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদামুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নাই, এবং আমি বিশ্বাস করি তারা উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে 93% মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো 1 মাস এই পদযাত্রাটি চলমান থাকবে। এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য 64টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যেই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত, এবং এই 24-এর গণঅভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না, এবং কীভাবে সেটা আমরা একত্রে করতে পারি। মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা, এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। পিনাকি, ইলিয়াস, কনক এরা তো বিএনপির শত্রু না, শত্রু ছিল না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল? তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না,
বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে? কি মনে হয়? এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন, ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করেন এখন। ইন্ডিয়ার হাত ধরতে যায় না, আব্দুল নূর তুষারদের হিরো বানান না, রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান। আর কর্মীদের বলেন সাতপিয়ার কচু খেতিদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে। আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে, তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করেন, প্রফেসর ইউনূসের সরকারের পিছে লাগা বন্ধ করেন। এখনো টাইম আছে, আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে। রাজনীতিটা করেন, কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন, সাহায্য করব, পরামর্শ দিব। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের। আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতায় দিতে চাইছিল আপনার দলের চাপড়িরাই, ও আকার আর কচু খেতিদের সাথে মিলা পারছে, পারে নাই। তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন, পরামর্শ নিলে ক্ষতি নাই। এর দায় কার? চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের? আসেন সেটা একটু বুঝে দেখি। এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজন। আমি নাম বলতে চাইতেছিলাম না, কিন্তু আজকে আমি বলবো। আমি তালিকা করে আজকে নাম বলবো। এই তালিকার প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম, শাহেদ আলম, রাশেদ, বুলডগ মির্জা, অ্যাপোলো, জুলকারনাইন সায়েদ, রুমিন ফারহানা, ফজলু পাগলা, কথা কামাল, মারুফ, বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন। এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে। এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে, যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে। বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই। হুদাই ছাত্রদের, এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, জামাত শিবিরের পিছনে লাগছে এরাই। এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে, ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই। এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে, পলিটিক্স বুঝতে পারেনি, রাজনীতি বুঝতে পারেনি, আজকার করণীয় কি বুঝতে পারে নাই। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে। এখন কইতে পারেন বিএনপির নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায়? তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না, এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি, তাই না? সেজন্য তো বিএনপি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই। তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে। আমি বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি। বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি, হ্যাঁ, অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল। আমার উপরে ঝাঁপে পড়িছে, এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি। এরা হেন নোংরামো নাই যেটা তারা করে নাই। তো এর ফল কি? ফল তো একটাই, পিনাকির বালটাও ফেলতে পারে না। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে টিনের সালে কাউয়া, তারেক রহমান, ওয়াকার আর তার পাশ পোষা ডিজিএফআই এর প্ল্যান এটা। বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই। তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম, কচুঘাতি সহ অনেকেই, যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনা, অ্যান্টি ফ্যাসিস্ট রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা। এই কচুখেতি জুলকারনাইন সায়েদ যা বলবে মনে করবেন এইটা ওয়াকারের কথা, এটা ডিজিএফআই এর কথা। ও ডিজিএফআই থেকে মাসোহারা পায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।